আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, অনলাইন ইংলিশ গুরুর পক্ষ থেকে সকলকে অভিনন্দন। আমরা মাস্টার্স বইয়ের সলভ ক্লাস নিয়ে চলে এসেছি। যারা জব ক্যান্ডিডেট এবং অ্যাডমিশন প্রিপারেশন নিচ্ছেন, বলাই বাহুল্য মাস্টার্স বইটা তাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ। আমরা মাস্টার্স বইটি 3 মাসে শেষ করার মিশন নিয়ে হাতে নেমেছি, যেখানে বইয়ের রুলস এবং এক্সারসাইজ সহ সবকিছুই করানো হবে। তাই সময় নষ্ট না করে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন এবং হ্যাঁ, আপনাদের বন্ধু বান্ধবীকে মেনশন করতে ভুলবেন না এবং ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আমাদের মাস্টার বই শেষ করার যে মিশন তার আজকে ক্লাস নাম্বার 12-এ সবাইকে অভিনন্দন। প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি, আজকে তো লাইভ ক্লাস হওয়ার কথা ছিল, কিন্তু অবাঞ্ছিত কারণে ক্লাসটা লাইভ করা যাচ্ছে না আমার পক্ষ থেকে। তো যার কারণে ক্লাস নাম্বার 12টা আমি রেকর্ড করে দিচ্ছি। তবে আশা করতেছি লাইভ ক্লাসের থেকে কোনো অংশেই রেকর্ড ক্লাসটা কম গুরুত্বপূর্ণ হবে না, এবং রেকর্ড ক্লাসটা আশা করি লাইভ ক্লাস থেকে অনেক দুর্দান্ত হবে। তারপরেও যাদের প্রশ্ন থাকবে অবশ্যই আমাদের মেসেঞ্জার গ্রুপে কাইন্ডলি জানাবেন। আর যারা মেসেঞ্জার গ্রুপে যুক্ত নেই তারা ইউটিউবে বা এখানে কমেন্ট করলেই হবে, আমি সবাইকে ফিডব্যাক দিয়ে দিব, সমস্যা নেই। তো আজকে আমাদের 12 নম্বর ক্লাস, আমরা 11 নম্বর ক্লাস যেখান থেকে শেষ করেছি, 12 নম্বর ক্লাস আমরা সেখান থেকেই শুরু করব। 11 নম্বর ক্লাসে আমাদের মোটামুটি কতটুকু পর্যন্ত হয়েছিল, আমরা যে ক্যান নট হেল্প, কুড নট বাট অতটুকু পর্যন্ত দেখেছিলাম, এবং তারপরে আমরা লাস্টলি ডু ডাস ডিড এই অংশটা বাদ রেখেছিলাম 521 নাম্বার থেকে। যাদের 21st এডিশন মাস্টার বই তারা 521 নাম্বার থেকে দেখবেন, আর যাদের মাস্টার বই 21st এডিশন না তারা রাইট ফর্ম অফ ভার্বের প্রায় বেশ কিছু নিয়ম পরে যায়, ডু ডাস ডিড এই নিয়মটা দেখবেন। এটা আমরা কালকে রেখে এসেছিলাম এবং বলেছিলাম যে আজকের ক্লাসে আমরা স্টার্ট করব। সো ডু ডাস ডিড এর এক্স্যাক্ট নিয়মটা কি সেটা জানার জন্য আমাদের এই টপিকটা পড়তে হবে। আমাদের এখন টার্গেট হচ্ছে ডু ডাস ডিড ওই নিয়মটা শিখা। ওই নিয়মটা শেখার জন্য আমাদের যে টপিকটা পড়তে হবে সেই টপিকের নাম হচ্ছে রুলস অফ ইন্টারোগেটিভ অ্যান্ড রুলস অফ নেগেটিভ। ফাইন, দেখেন আমি একটা সেন্টেন্স লিখি, আই অ্যাম প্লেইং ক্রিকেট। সবাই বুঝতে পারতেছেন এই সেন্টেন্সের অর্থ হচ্ছে আমি ক্রিকেট খেলতেছি বা খেলছি, ছড়স্বীকারছি, খেলছি। আমি ক্রিকেট খেলি, আই প্লে ক্রিকেট। আমি ক্রিকেট খেলি, আই প্লে ক্রিকেট। কিন্তু আমি ক্রিকেট খেলতেছি, আই অ্যাম প্লেইং ক্রিকেট। এই সেন্টেন্সে দেখা যাচ্ছে অ্যামটা অক্সিলারি ভার্ব, তাই না? আবার আমি যদি লিখি আই হ্যাভ প্লেইড ক্রিকেট, তাহলে হ্যাভ অক্সিলারি ভার্ব। অথবা আমি আয়না ধরে যদি লিখি যে দে ওয়ার প্লেইং ক্রিকেট, তাহলে ওয়ার অক্সিলারি ভার্ব। অথবা আমি যদি লিখি আয়ের পরিবর্তে শি, তারপরে লিখি হ্যাজ, শি হ্যাজ। প্লেইং এর পরিবর্তে যদি লিখি প্লেইড, শি হ্যাজ প্লেইড ক্রিকেট, তাহলে এখানে হ্যাজ অক্সিলারি ভার্ব, তাই না? সো এইরকম সেন্টেন্সগুলোকে, যে সেন্টেন্স অক্সিলারি ভার্ব থাকবে সেই সেন্টেন্সকে ইন্টারোগেটিভ করার ক্ষেত্রে জাস্ট অ্যামটাকে সামনে আনলেই হয়ে যায়। অ্যাম আই প্লেইং ক্রিকেট, আমি কি ক্রিকেট খেলি? অ্যাম আই প্লেইং ক্রিকেট, ইন্টারোগেটিভ কিন্তু হয়ে গেল। অথবা এই সেন্টেন্সকে ইন্টারোগেটিভ তো গেল, এই সেন্টেন্সকে নেগেটিভ করার ক্ষেত্রে জাস্ট অক্সিলারি প্রিন্সিপালের মাঝখানে নট বসাইলেই হয়ে যায়, আই অ্যাম নট প্লেইং ক্রিকেট। বুঝাইতে পারছি? তাহলে যে সকল সেন্টেন্সে অক্সিলারি ভার্ব থাকে, অ্যাম, ইজ, আর, ওয়াজ, আর, হ্যাভ, হ্যাজ, হ্যাড, এই অক্সিলারি ভার্বগুলো থাকে, হ্যাঁ, তো সেই সেন্টেন্সগুলোতে অক্সিলারি ভার্বটা সামনে আনলে ইন্টারোগেটিভ হয়ে যায়, অথবা নেগেটিভ করার ক্ষেত্রে অক্সিলারি প্রিন্সিপালের এই মাঝখানটাতে নট বসে নেগেটিভ করা যায়। তো আশা করি এই কনসেপ্টটা ক্লিয়ার। এখন কথা হচ্ছে যদি সেন্টেন্স অক্সিলারি ভার্ব না থাকে, দেখেন আই প্লে ক্রিকেট, এখানে তো কোনো অক্সিলারি ভার্ব নাই। শি সিংস এ সং, আই স এ বার্ড। এই সেন্টেন্সে কি কোনো এই যে 2-3টা সেন্টেন্স লিখলাম, এই 2-3টা সেন্টেন্সে কি কোনো অক্সিলারি ভার্ব আছে? কোনো অক্সিলারি ভার্ব তো নাই। তো এখন এরকম অক্সিলারি ভার্ব ছাড়া সেন্টেন্সকে ইন্টারোগেটিভ করার নিয়ম হচ্ছে, যদি অক্সিলারি ভার্ব থাকতো, দেখেন খেয়াল করেন, এই যে অক্সিলারি ভার্ব আছে, এটা লোকাল বাংলাদেশি প্রোডাক্ট, ধরেন এটা বিপিএল খেলা হবে, হ্যাঁ, তো বিপিএল খেলায় বাংলাদেশি প্লেয়ারকে ঢাকায় খেলে, তা আমি তাকে হায়ার করে চট্টগ্রামে নিয়ে আসলাম। দেখেন
ঢাকা থেকে হায়ার করে চট্টগ্রামে, মানে যেখানে বসছিল তার সামনে সাবজেক্টের আগে বসাই দিছি, মানে ঢাকা থেকে চট্টগ্রামে আমি তাকে নিয়ে আসছি। কিন্তু এখন আমি যে এলাকায় খেলি সেই এলাকায় কোনো প্লেয়ারই নাই, ঠিক আছে, মানে কোনো অক্সিলারি ভার্বই নাই। তাহলে এখন যদি আমার এলাকায় কোনো ভালো প্লেয়ার নাই, আমাকে কি করতে হবে? বিদেশ থেকে প্লেয়ার হায়ার করতে হবে না? সো এরকম ক্ষেত্রে আমাকে হায়ার করতে হবে। অক্সিলারি ভার্ব থাকলে লোকাল প্লেয়ার সামনে নিয়ে আসতাম, সেহেতু অক্সিলারি ভার্ব নাই, লোকাল প্লেয়ার নাই, সো আই মাস্ট হায়ার। আমাকে কি করতে হবে? হায়ার করতে হবে, ধার করতে হবে। এটা কই থেকে করো? বিদেশ থেকে। ধরেন এটা ক্রিস গেইল, এটা টেন্ডুলকার, হ্যাঁ এটা ডেভিড ওয়ার্নার, কথার কথা, এদেরকে আমি হায়ার করে নিয়ে আসবো ইন্টারোগেটিভ করার জন্য। তাহলে আমি হায়ার করব কখন? যখন আমার অক্সিলারি ভার্বটা না থাকবে। যখন অক্সিলারি ভার্ব না থাকবে তখন কি হায়ার করব? ডু, ডাস, ডিড। যদি এটা প্রেজেন্ট টেন্স হয়, যেমন আই প্লে ক্রিকেট, এটা প্রেজেন্ট টেন্স, তাহলে ডুও হইতে পারে, ডাসও হইতে পারে। আর ধরেন আই প্লে ক্রিকেট ইয়েস্টারডে, এটা যদি পাস্ট টেন্স হয় তাহলে ডু ডাস হবে না, শুধুমাত্র কি হবে? ডিড হবে। এটা কই আসবে? সামনে আসবে। কই আসবে? সামনে। এটাই নিয়ম, ঠিক আছে। আর ডাস কখন হয়? আই না থেকে যদি সি থাকে অথবা হি থাকে, মানে থার্ড পারসন সিঙ্গুলার হইলে তখন কি হয়? ডাস হয় প্রেজেন্টে। আর থার্ড পারসন সিঙ্গুলার না হইলে ডু হয়। আর ডিড কখন হয়? ডিড পাস্ট টেন্সে হয়। তাহলে দেখেন, হায়ার করব ডুকে, ডাসকে, ডিডকে, তিনটার যে কোনো একটিকে হায়ার করব। এই তিনটার যে কোনো একটি ভার্বকে আমরা নিয়ে আসতে হবে। যেমন আই প্লে ক্রিকেট, এর ইন্টারোগেটিভ কি? যেহেতু অক্সিলারি নাই তাহলে সামনে আগে ডু বসাবো। ডু আই প্লে ক্রিকেট? আমি ক্রিকেট খেলি না। যদি এখানে ইয়েস্টারডে থাকতো তাইলে হায়ার করতাম ডিড কাকুকে, এই কাকুকে, তখন ডু হইতো না, তখন হইতো ডিড। ডিড আই প্লে ক্রিকেট? এই হচ্ছে বিষয়, ঠিক আছে। সামনে একটু দেখি। এখন যেহেতু হায়ার করব, কি করব? হায়ার করব। এখন হায়ার কিভাবে করে আমরা দেখলাম, ডু ডাস ডিড, এগুলা হায়ার করে কই আনবো? সামনে আনতে হয়। পাস্ট হইলে ডিড, প্রেজেন্ট হইলে ডু ডাস, এটা বুঝছি। কিন্তু কথা হইলো, এখন যেহেতু হায়ার করব, কোনো কাম তো মাগনা না। মাগনা মনে হইলো, আসলে কাম মাগনা না, ইট পেইজ অফ, এখানে পে করতে হবে। আমি যদি ক্রিস গেলকে আনি, দেশের 1 নাম্বার হিটার, দেশের 1 নাম্বার, ধরো সচিন টেন্ডুলকার 1 নাম্বার প্লেয়ার, বিরাট কোহলি, ডেভিড ওয়ার্নার, এদের যদি আমি হায়ার করে আনি, আমাকে একটা মূল্য দিতে হবে না? বড় কিন্তু একটা মূল্য দিতে হবে। আমি যদি লোকাল প্লেয়ারকে হায়ার করে ঢাকাতে খেলাইতে আনি, এই লোকাল প্লেয়ারের ভাগ্য যে আমি তারে এই চট্টগ্রাম থেকে হায়ার করে না আমার ঢাকায় আনছি খেলাইতে। সো এইখানে কিন্তু কোনো পে করতে হয়নি, তারে জাস্ট এখানে ছিল, এর পজিশন চেঞ্জ করে এখানে বসাইছি, দ্যাটস ইট। কিন্তু এইখানে তো কিচ্ছু নাই, কোনো অক্সিলারি আছে? সো আমার বিপদের সময় এদের আমি হায়ার করে আনছি, একটা পে করতে হবে না? অবশ্যই কিন্তু একটা পে করতে হবে। এই পেটা হচ্ছে যদি আমি ডু অথবা ডাস অথবা ডিড এগুলা যদি একবার হায়ার করে আনি প্রথমে, মাঝখানে যে ভার্ব, এই ভার্বটা নো সেন্স। মানে মাঝখানের ভার্বটা প্লে লেখছি না, প্লেই লিখতে হবে। যদি প্লেস লেখি কেটে দিবে, যদি প্লেড লেখি কেটে দিবে। এটাই হচ্ছে পে করতে হবে। কেন? কারণ তুমি কষ্ট করে ডু ডাস ডিড এগুলো আপনি কষ্ট করে হায়ার করে আনছেন। সো এরপরে আর যে ভার্ব আছে, এই ভার্বটার গায়ে হাত দেওয়া যাবে না, নো চেঞ্জ রাখতে হবে, এটাই নিয়ম। দেখেন তো, অবশ্যই মূল্য দিতে হবে। কি মূল্য দিতে হবে? সেই মূল্যটি হলো প্রিন্সিপাল ভার্বের নো চেঞ্জ। প্রিন্সিপাল ভার্বের কি হবে? নো চেঞ্জ। যেমন দেখেন, শি সিংস এ সং, এখানে কিন্তু এস আছে, হ্যাঁ। তা আমি যদি এগুলো একটু চেঞ্জ করি, ওকে, দেখেন ভাইরা, আমি যদি এগুলো এটা একটু চেঞ্জ করি, এটা ইন্টারোগেটিভ লিখে দিব। ইন্টারোগেটিভ যদি লিখি, তাইলে যেহেতু ইন্টারোগেটিভ করব, আমার যেহেতু কোনো অক্সিলারি ভার্ব নাই, তাহলে আমার কি লাগবে? ডু, ডাস অথবা ডিড, তিনটার যে কোনো একটা লাগবে, তাই না? শি সিংস এ সং, সে কি করে? সে গান গায়। এটা কি ইয়েস্টারডে অথবা অ্যাগো, লং অ্যাগো, অতীতের কিছুকে আমি লিখছি? অতীতের কিন্তু কিছু লেখি নাই। তাইলে বোঝা যাচ্ছে এটা প্রেজেন্টে আছে। এন্ড প্রেজেন্টে শি যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে ডাস যেহেতু বসাইছে, এখন দেখে দেখে বাকিটুক লিখে ফেলবো। ডাস সিংস এ সং। এখন একটু আগে বললাম যে কাউকে হায়ার করলে অবশ্যই মূল্য দিতে হয়, আর সেই মূল্যটি হলো প্রিন্সিপাল ভার্ব। কি হবে পোলাপান? প্রিন্সিপাল ভার্ব উইল বি নো চেঞ্জ, কোনো পরিবর্তন হবে না। কিন্তু এইখানে তো এস আছে, প্রিন্সিপাল ভার্ব কোনটা? সিং না, সেখানে তো এস আছে,
তার মানে আমাকে অপরিবর্তিত রেখে সিং লিখতে হবে। এখানে আরেকটা কথা আছে, এই যে আপনি যখন ডাসটা লিখছেন, খেয়াল করেন ডাস, এই ডাসটা যখন আপনি লিখেছেন, এই ডাজের ডু এর সাথেই তো এস যুক্ত করে ডাজ লিখছেন, তাই না? এই এসটা তো আপনি এখানে যুক্ত করেছেনই, বারবার তো যুক্ত করার কোনো কাজ নাই, কাজ আছে বারবার যুক্ত করার দরকার আছে, যার কারণে এই এসটা তো আমি এখানে একবার যুক্ত করেইছি, এর জন্য আমি আর এখানে এস লিখতে পারবো না। আর সোজা হিসাব ডো ডাজ ডিড যদি আপনি আনেন, আপনাকে অবশ্যই পে করতে হবে। আর এটা পে হিসেবে, পেমেন্ট হিসেবে কি নাই, প্রিন্সিপাল ভাব নো চেঞ্জ। প্রিন্সিপাল ভাব দেখেন এস যুক্ত আছে, এটাকে নো চেঞ্জ করে সিং লিখতে হবে, ঠিক আছে? সিং লিখতে হবে। আমি আমার অ্যান্সারটা ঠিক করে দিই, নেন, ডাজ শি সিং এ সং, নো ইট ইজ এ কারেক্ট ওয়ান। তারপর এটার ইন্টারোগেটিভ করব, দে ওয়াচড আ মুভি, ঠিক আছে? দে ওয়াচড এ মুভি, তাইলে এখন এটা কোন টেন্সে? পাস্টে। পাস্টে আর থাকলে আমরা এই যে ডিড আনি, এটা তো সবাই জানি, তাই না? ডিড, দে, ওয়াচডের ই কি, WATCH, ওয়াচ, ঠিক আছে? কেন? কারণ ডো ডাজ ডিড যদি আপনি আনেন, আপনাকে পে করতে হবে। পে হচ্ছে কি, এই ভার্বটাকে নো চেঞ্জ করতে হবে, ইডি দিয়েছে তো চেঞ্জ করে ফেলছে, তো ইডি উঠে দিয়ে নো চেঞ্জ ওয়াচ, ওয়াচ AMOVI, মুভি, দ্যাটস ইট। সো জাস্ট খালি এটাই ডো ডাজ ডিড থাকলে আপনার ডো ডাজ ডিড দিয়ে যদি আপনার ইন্টারোগেটিভ হয়, তাহলে প্রিন্সিপাল ভার্ব নো চেঞ্জ, এটা কোনো পরিবর্তন করা যাবে না। যেমন আমরা এখানে দেখলাম, এই যে ওয়াচ, এটা পরিবর্তন করি নাই, যদিও কোশ্চেনে ওয়াচ লেখা ছিল কিন্তু আমরা ওয়াচ লিখছি, কোশ্চেনে সিংস লেখা ছিল আমরা সিং লিখছি। কেন অপরিবর্তন রাখছি, পরিবর্তন করি নাই? বিকজ আমরা ডো ডাজ ডিড হায়ার করে আনছি। যদি এরকম লোকাল থাকতো, লোকাল মাল হইতো, তাহলে কিন্তু টেনশন ছিল না। তো লোকাল মাল না, তার কারণেই আমাদের হায়ার করার কারণে এই কাজটা হয়েছে। মাস্টার বই এটা থেকে মাত্র 2টা কোশ্চেন আসছে, যেটা কিনা খুবই দুঃখজনক বিষয়, কারণ এই টপিক যেটা পড়াইলাম খুবই ইম্পর্টেন্ট না হইলে এই 2টা কোশ্চেন আলাদা করে পড়াইতাম না, অথবা 2টা কোশ্চেনের জন্য আলাদা করে এভাবে স্লাইডও তৈরি করতাম না, ঠিক আছে? যদিও 2টা কোশ্চেন দিয়ে থাকুক, হয়তো বা সামনের কোনো টপিক আরো বেশি কোশ্চেন থাকতে পারে, বাট নিয়ম যেটা, এটা মাথায় রাখতে হবে। তাহলে এবার খেয়াল করেন, মাস্টার বইতে 521 522 নাম্বার, সরি 521 522 নাম্বার, এবার কাইন্ডলি খেয়াল করতে হবে, ডু ইউ হ্যাড দ্য বেল রিঙ্গিং। তাইলে ডু যেহেতু ওরা ইন্টারোগেটিভ করার জন্য আনছেই, এরপরে যে ভার্বটা বসবে মাঝখানে, এটা অপরিবর্তিত থাকবে, এইটা অপরিবর্তিত না, এটা অপরিবর্তিত না, এটাকে এগুলাকে সবগুলাকে দেখেন চেঞ্জ করছে, ইয়ারকে অপরিবর্তিত রাখছে। কেন করছে? ডু দিয়ে ইন্টারোগেটিভ করছে, মানে হায়ার করছে, আবারও ডু দিয়ে করছে, ডোন্ট, একই জিনিস। তাহলে এখানেও কি থাকবে? পোলাপান অপরিবর্তিত। মেড করছে পাস্টে, মেকিং আইএনজি লাগাইছে, হ্যাভ, মেকিং, সবই ভোকাস। সো অ্যান্সার শুধু হবে মেক। ডোন্ট মেক মাউন্টেন্স ইন্টু মোল হিলস, তিলকে তাল করো না, এটা একটা প্রবাদ বাক্য, মাউন্টেন্স ইন্টু মোল হিল, ডোন্ট মেক মাউন্টেন্স ইন্টু মোল হিল। তা আশা করি বুঝতে পারছেন, কোশ্চেনই 2টাই, কিন্তু আমি বুঝিয়ে দিছি যে নর্মালি সেন্টেন্সগুলোকে, নর্মালি সব ক্ষেত্রে না, যে সব ক্ষেত্রে তো অক্সিলারি ভার্বই থাকে, অক্সিলারি ভার্ব না থাকলে সেন্টেন্সকে ইন্টারোগেটিভ করার ক্ষেত্রে ডু ডাজ ডিড সামনে আনতে হয়। আর সেক্ষেত্রে হায়ার যেহেতু করবেন, সেক্ষেত্রে মূল্য দেওয়ার জন্য আপনার যে প্রিন্সিপাল ভার্বটা থাকবে, ওটা বেস ফর্ম মানে হচ্ছে অপরিবর্তিত থাকা, অপরিবর্তিত জিনিসটাকে বেস ফর্ম বলে, সেটা বেস ফর্ম হবে। এই শেষ বিষয়। এইবার আমাদের পরবর্তী টপিক, মাস্টারের পরবর্তী টপিক মডাল টপিককে 2 ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে নর্মাল, প্রধান মডেল, মানে নর্মাল যেগুলো বেসিক নর্মালি চলে আসে, আর আরেকটা মডেল হচ্ছে সেকেন্ডারি মডেল, ঠিক আছে? সেকেন্ডারি মডেল আমরা নেক্সট লাইভ ক্লাসে করবো ইনশাল্লাহ, নিয়ত আছে। সো আজকের লাইভ ক্লাস, আজকের রেকর্ড ক্লাসে শুধু আমরা মডেল নিয়ে আলোচনা করবো। কি নিয়ে আলোচনা করবো? পোলাপান মডেল নিয়ে। দেখেন লেখা আছে স্ক্রিনে লেখার একটু দেখেন, স্ক্রিনে মডেলস লেখা আছে। মডেলসের একটা নাম দেওয়া হয়েছে আধুনিক ভার্ব। আধুনিক কেন এদেরকে আমরা আধুনিক বলি, এটা আসলে আমার নিজের দেওয়া, বই এরকম কোনো টার্ম নাই। সো মডেলসের মানে আধুনিক ভার্ব না, এটা আমার কাছে লাগে দেখে আমি এটা লিখছি। কেন আধুনিক ভার্ব? দেখেন নর্মালি প্রত্যেকটা ভার্বেরই ফর্ম থাকে না, প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম তো থাকে, তাই না? সি, স, সিন, ইট, অ্যাট, ইটেন, প্লে, প্লেট, ফর্ম থাকে 3টা। কিন্তু এর এতই আধুনিক মানে কি? যত আধুনিক হয় মানুষ জিনিস কমাইতে থাকে, পরিশ্রম কমায়, ঠিক আছে? পরিশ্রম কমানোর জন্য ওয়াশিং মেশিন আবিষ্কার হয়েছে, ঠিক আছে? দূরত্ব কমায়, বিদেশে অনেকে পোশাকও কমায় দেয়, পোশাক কমানোর নামে আধুনিকতা। মানে আধুনিক জিনিস মানে কি? কম,
কম কম থাকবে, ওটাই আধুনিক, ঠিক আছে না? সো মডাল ভার্ব আধুনিক এই সেন্সে যেখানে প্রত্যেকটা ভার্বের 3টা ফর্ম থাকে, সি, স, সিন, 3টা ফর্ম থাকে। মডালের ফর্ম থাকে 2টা। কয়টা? 2টা। আবার অত্যাধুনিক, এটা তো আধুনিক, অত্যাধুনিক কিছু মডাল আছে যার ফর্ম থাকে 1টা, ঠিক আছে? নানা ভুগিঝুগি কাহিনী আছে মডালে। তো মডাল মানে আমার আপাতত ধরে নিয়ে আধুনিক ভার্ব। কেন আধুনিক? প্রথম থেকে এদের শুধু প্রেজেন্ট এবং পাস্ট ফর্ম হয়, আবার কোনোটার শুধুমাত্র প্রেজেন্ট ফর্ম হয়। এই জিনিসটা মাথায় রাখতে হবে, ঠিক আছে? আর আরেকটা কোন দিক কেন আধুনিক আমরা বলবো, কারণ হচ্ছে এদের পর ভার্ব বসলে ওই ভার্বেরও নো চেঞ্জ হয়। আমরা হায়ার করে যে প্লেয়ার আনবো সেই প্লেয়ারের পর তো নো চেঞ্জ হবে, কিন্তু মডাল তো আরো অত্যাধুনিক। বলেন তো দেখি, ক্রিকেট খেলা বড় না ফুটবল খেলা বড়? অবশ্যই ফুটবল খেলা জনপ্রিয় বেশি। এখন আপনি ক্রিকেটের কোহলিরে যদি নিয়ে আসেন বা টেন্ডুলকার বা ক্রিস গেলকে যদি নিয়ে আসেন, আপনাকে যতটুকু পে করতে হবে হায়ার করে, রোনাল্ডোকে আনলে তো ডাবল পে করতে হবে, তাই না? বিষয়টা এরকম যে মডাল হইলে তো এমনিও নো সেন্স, এটা মডাল জিনিস, এটা এমনিও নো সেন্স। আর উপরই পাও নাকি এটা এতই অত্যাধুনিক, এর শুধু প্রেজেন্ট এবং পাস্ট ফর্ম হয়। আমরা কিন্তু ডো, ডাস, ডিড 3টা ফর্মই দেখছি না, এখনো 2টা দেখছি, যদিও ডো, ডাস আর ডিড 2টা ফর্ম দেখছি, কিন্তু এদের V3 ফর্মও হয়, ডান। আমাদের প্রয়োজন হয় নাই দেখে আমরা এটা পড়ি নাই, তবে ডান হচ্ছে V3 ফর্ম, ঠিক আছে? কিন্তু মডালসের V3 ফর্মও না, এটা আরো অত্যাধুনিক। ডু, ডাস, ডিড যদি টেন্ডুলকার হয় তাহলে মডালস হবে কি? মডালস হবে রোনাল্ডো, মেসি, এরকম বড় বড় মাপের, মানে ধরাছোঁয়ার বাইরে। সো মডালস এটার ক্ষেত্রে তো নো চেঞ্জ হবেই, প্লাস প্রেজেন্ট ফর্ম বা পাস্ট ফর্ম থাকবে, আবার কোনোটা শুধু প্রেজেন্ট ফর্ম থাকে। আচ্ছা, এবার আমরা একটু মডালস সম্পর্কে পরিচিত হয়ে নিই। দেখেন স্ক্রিনটা পড়েন, কি লিখছে সুন্দর করে পড়েন, না বোঝার কিছু নাই, সুন্দর করে পড়েন। দেখেন প্রধান কিছু মডেল অনেকগুলো আছে, 20-30টা আছে, প্রাইমারি, সেকেন্ডারি। এটা তো প্রাইমারি মডেল আমরা পড়তেছি, হ্যাঁ, প্রাইমারি মডেল আমরা পড়তেছি, আর নেক্সট ক্লাসে সেকেন্ডারি মডেল পড়বো। সো প্রাইমারি মডেল হচ্ছে মূলত এগুলাই: ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, মাস্ট, লেট। ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, মাস্ট, লেট। এইগুলো হচ্ছে প্রাইমারি বা প্রধান মডেল, এগুলো একটু মুখস্থ করতে হবে, ঠিক আছে? ক্যান প্রেজেন্ট, তার পাস্ট হচ্ছে কুড। মে প্রেজেন্ট, তার পাস্ট হচ্ছে মাইট। শ্যাল প্রেজেন্ট, তার পাস্ট শুড, এটা না শিখে শিখবো উড, ঠিক আছে? শ্যাল প্রেজেন্ট, তার পাস্ট শুড না শিখে শিখবো উড। উইল প্রেজেন্ট, তার পাস্ট উড। দেখেন আই শ্যাল প্লে ক্রিকেট, এটা ভবিষ্যৎ। আচ্ছা, আমি একটু লিখেই দিচ্ছি, আই শ্যাল প্লে, আমি খেলবো। এটার পাস্ট আই শুড প্লে না, শুড অতীত অর্থ বোঝায়। আই উড প্লে, এটা হচ্ছে পাস্ট। অথবা আই শ্যাল প্লে অথবা আই উইল প্লে, দুইটার কিন্তু একই অর্থ। আই উইল প্লে আমি খেলবো, আই শ্যাল প্লে আমি খেলবো। তো দুইটাই ভবিষ্যৎ বোঝাচ্ছে, আর অতীত ভবিষ্যৎ বুঝাইতে শুধু উড হয়। এই জিনিসটা মাথায় রাখতে হবে। শুড অতীত ভবিষ্যৎ বুঝায় না, শুড বুঝায় অতীত অর্থে। কি অর্থে বুঝায়? অতীত অর্থে বুঝায়। তাই উইল বা শ্যাল একই জাতীয় এবং এদের পাস্ট হবে উড। আমরা শুড বলবো না, শুড অতীত অর্থ বোঝায়, শুড অন্য জিনিস। এই শুডের পাস্ট ফর্ম নাই, প্রেজেন্ট ফর্ম নাই, ঠিক আছে? এটা একটা জিনিস। এবার তাহলে আরেকবার একটু পড়ি। ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড। এইভাবে ছন্দ মিলানোর জন্য আমরা পড়ি, মাস্ট, লেট। ছন্দ মিলানোর জন্য পড়ি, কিন্তু প্রকৃত অর্থে শ্যালের পাস্ট উড, উইলের পাস্ট উড। এইভাবে শিখবো। তাহলে আরেকবার আমার সাথে পড়েন তো, মডেলস কি কি আছে? ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, মাস্ট এবং লেট। এগুলো হচ্ছে আপনার প্রধান মডেলগুলো। তো এই মডেলের কাজ কি? এই মডেল যাই না, এগুলোর অ্যান্সার কিভাবে করবো আসেন দেখি। এগুলোর পরে যদি ভার্ব বসে, নো চেঞ্জ, একটু আগে বলছি নো চেঞ্জ। আই প্লেড ক্রিকেট, আই কুড, এই দেখেন প্লে ক্রিকেট। শি সিংস এ সং, থার্ড পার্সন সিঙ্গুলার দেখে এস বাই এ যুক্ত হয়েছে, কিন্তু আমি যদি মডেল ইউজ করি শি উইল, তখনই কিন্তু আর এই এসটা থাকবে না। শি উইল সিং এ সং অথবা শি ক্যান সিং এ সং, ঠিক আছে? এরকম আর কি। রিপা ডাজ গুড, রিপা তো ভালোই করছে, রিপা ডাজ গুড, ভালো করছে। রিপা শ্যাল ডু গুড, মানে রিপা ভালো কিছু করছে না করবে, শ্যাল মানে ভবিষ্যৎ। রিপা ভালো কিছু করবে।
রিপা শ্যাল ডু গুড, শ্যাল তো হবে না, উইল হবে। কিন্তু মডার্ন ইংরেজি অনুযায়ী আসলে শ্যালটাকে ফার্স্ট পার্সনের ক্ষেত্রেও বাদ দেওয়া হয়, ঠিক আছে, সব ক্ষেত্রে উইল লেখা হয়। রিপা উইল ডু গুড, রিপা ভালো কিছু করবে, আবার শ্যাল দিয়ে পড়ি, রিপা শ্যাল ডু গুড, রিপা ভালো কিছু করছে না করবে। এই দেখেন ভাই, এস বা ইয়েস, এই এস বা ইয়েস এগুলা কাটা, সিং ইয়েস কাটা ডু, ঠিক আছে। তাহলে মডালের পাওয়ার হচ্ছে মডালের পরে যদি অন্য কোনো ভার্ব বসে সেই ভার্বটা নো চেঞ্জ থাকবে, ঠিক আছে। আচ্ছা, এইবার দেখেন পরবর্তী চ্যাপ্টারটা, কোন মডেলের কি অর্থ। দেখেন এইটা একটু ভালো করে পড়েন, কোন মডেলের কি অর্থ। দেখেন পারা বোঝাতে ক্যান, আমি কাজটা করি, আমি কাজটা করি, আই ডু ওয়ার্ক, আমি কাজটা করি। কিন্তু ভাই আমি তো কয়েকদিন আগে অসুস্থ ছিলাম, এখন আমি কাজটা করতে পারবো বা পারি, পারা, আমি এখন জানি, আমি এখন পারি কাজটা করতে, পারি, পারা বুঝাইতে অবশ্যই ক্যান হবে, আই ক্যান ডু ওয়ার্ক। এখন আমি কাজটা করি, আই ডু ওয়ার্ক, অথবা আমি কাজটা করতে পারি, আই ক্যান ডু ওয়ার্ক। এখন আপনি লাইনটা পড়তেছেন, লাইনটা পড়ানোতে বাংলায় আসতেছে পারা, বাংলায় কি আসতেছে পারা, কিন্তু আপনি ইংরেজিতে আই ডু ওয়ার্ক এটাতে দাগ দিলেন, তাইলে কিন্তু আপনাকে কেটে দিবে। সো এখান থেকে শিক্ষা যে পারা বুঝাইতে কি হয়, পারা বুঝাইতে আপনার ক্যান হয়, আর অতীত হইলে ইয়েস্টারডে যদি লেখা থাকতো তারপরে পারা বুঝাইতো তখন আমরা কুড লিখতাম। এই জিনিসটা খুবই পরীক্ষায় বেশি আসে, মাথায় রাখতে হবে, খুবই, এইটাও পরীক্ষায় খুবই বেশি আসে। সম্ভাবনা বুঝাইতে, কি বুঝাইতে, সম্ভাবনা। আজকে বৃষ্টি হতেও পারে আবার নাও পারে, হতেও পারে নাও পারে। কি লিখলাম পোলাপান, হতেও পারে নাও পারে। এই পারা দিয়ে কি আমি ফুটবল খেলতে পারি, ওই পারা বুঝাইছে না সম্ভাবনা বুঝাইছে। আকাশ তো মেঘলা, বৃষ্টি হতেও পারে নাও পারে, একটা সম্ভাবনা বুঝাইছে। কি বুঝাইছে, সম্ভাবনা। যে আমি তো মানে এতদিনে তো রিপ্লাই পাওয়ার কথা ছিল তার কাছ থেকে, তাহলে হয়তো বা সে আমার চিঠিটা দেখেই নাই, এটা হইতে পারে, হয়তো বা সম্ভাবনা, এর সম্ভাবনা আছে, মনে হয়, মনে হয় বুঝাইতে, এক কথায় মনে হয় বুঝাইতে। মে বা মাইট হয়, প্রেজেন্টে মে হয়, পাস্টে মাইট হয়, এই জিনিসটা মাথায় রাখতে হবে। এখনো তো আমার বায়োডাটার কোনো আমার অ্যাপ্লিকেশনে রিপ্লাই দিল না, মনে হয় আমি টিকি নাই, সো মনে হয় বুঝাইতে মে বা মাইট বসে। ইট মে রেইন টুডে, মানে বৃষ্টি হতেও পারে নাও পারে। আই ক্যান প্লে ক্রিকেট, আমি ফুটবল খেলতে পারি। কোনো কাজ করার ক্ষমতা বুঝাইতে পারা, আর সম্ভাবনা বুঝাইতে মে। আর এটাও সব থেকে বেশি আসে পরীক্ষাতে, এই তিনটায় বেশি আসে। অতীত বুঝাইতে শুড, অতীত বুঝাইতে কি শুড, অতীত বুঝাইতে ইউ শুড বাই নিউ ড্রেস ফর ইউ, তোমাকে তো একটা নিজের জন্য একটা নতুন ড্রেস কেনা উচিত, ইউ শুড বাই এ নিউ ড্রেস ফর ইউ, ঠিক আছে। তাহলে অতীত বুঝাইতে কি আসে পোলাপান, শুড আসে। অবশ্যই বুঝাইতে মাস্ট আছে। দেখেন তো, আচ্ছা তুমি তো অলরেডি কাপড় পরতেছো বাট একটু ময়লা হয়ে গেছে, তোমার একটা নতুন ড্রেস কিনা উচিত, এইখানে উচিত। কিন্তু ভাই তোমার বাসায় খবর পাইলাম কিন্তু কারেন্ট বিল তো দাও নাই, আজকে সন্ধ্যায় তোমার কারেন্ট কেটে দিবে, আমি অফিস থেকে খবর পাইছি। তোমাকে এখন উচিত কারেন্ট বিল পরিশোধ করা, না তোমাকে এখন অবশ্যই কারেন্ট বিল পরিশোধ করতে হবে, এই বিষয়গুলো মাথায় রাখতে হবে। আমি যদি আজকে সন্ধ্যায় কারেন্ট বিলটা না দিই, আমার কারেন্ট কিন্তু কেটে দিবে, তাহলে আমাকে অবশ্যই, মাস্ট মানে কি অবশ্যই, আমাকে অবশ্যই আজকেই কারেন্ট বিলটা কি করতে হবে, পরিশোধ করতে হবে। আর আমাকে কারেন্ট বিল পরিশোধ করা উচিত, এটা উচিত বুঝায় নাই। উচিত কোনটা বুঝাইছে, যে আমার তো কাপড় ময়লা হয়েছে, তুমি তোমার কাপড়টা ধুয়ে দেওয়া উচিত। আমি যদি কাপড়টা ধুয়ে না দিই তো কোনো সমস্যা আছে, অথবা আমার টাকা নেই, আমি যদি নতুন কাপড় না কিনি আমার কি কোনো সমস্যা আছে, না। কিন্তু মাস্টের ক্ষেত্রে অবশ্যই একটা সমস্যা হবে, যেমন তুমি যদি মাস্ট, তোমাকে বিদ্যুৎ বিলটা পে করতে হবে, তুমি যদি বিদ্যুৎ বিলটা পে না করো সেক্ষেত্রে কি হবে, তোমাকে কারেন্ট কেটে দিবে, তাই তোমাকে অবশ্যই অবশ্যই এটা পে করতে হবে। তাহলে তোমাকে অবশ্যই ইন্টার পরীক্ষা দিতে হবে। তো তোমার তো মানে ইউ শুড অ্যাটেন্ড ক্লাস রেগুলারলি, তোমার রেগুলারলি ক্লাস অ্যাটেন্ড করা উচিত, এটা কিন্তু অবশ্যই না। অনেক কলেজ আছে, অনেক ইউনিভার্সিটি আছে রেগুলার যাওয়া লাগে না, মাসে না সপ্তাহে একদিন গেলেই হয়, তাহলে এটা শুড। কিন্তু যদি পরীক্ষা নেয়, পরীক্ষা ইউ ড্যাশ অ্যাটেন্ড দ্য এক্সাম, যদি এক্সামের কথা বলে এখন কিন্তু শুড লেখা যাবে না, এখন মাস্ট, তোমাকে অবশ্যই পরীক্ষা দিতে হবে। আশা করি
শুড এবং মাস্টের হিসাবটা আপনারা বুঝছেন, এবং উইল তো ভবিষ্যৎ, এটা তো আমরা সবাই জানি। উইল কি বলেন তো পোলাপান? উইল ভবিষ্যৎ বোঝায়। তাইলে পারা বুঝাইতে ক্যান, সম্ভাবনা বুঝাইতে মে, হতেও পারে নাও পারে, অতীত বুঝাইতে শুড, আর অবশ্যই বুঝাইতে মাস্ট। এই দুইটা বিষয় খেয়াল রাখতে হবে, উচিত বুঝাইতে শুড আর অবশ্যই বুঝাতে মাস্ট, এই দুইটা বিষয় খেয়াল রাখতে হবে। এখান থেকে একটা জিনিস একটু আমাদের দেখতে হবে, এই মাস্ট এইটার তো কোনো পাস্ট ফর্ম নাই, তবে পাস্টে যদি হয় পাস্ট টেন্সে তাহলে মাস্ট লিখবো কেমনে? সেই ক্ষেত্রে পাস্ট টেন্সে মাস্ট লিখতে হলে মাস্ট হ্যাভ চলে আসে। কি চলে আসে? মাস্ট হ্যাভ। এই জিনিসটা মাথায় রাখতে হবে, এটা হচ্ছে পাস্ট। মাস্ট যেমন ক্যানের পাস্ট কুড, মের পাস্ট মাইট, উইলের পাস্ট উড, সেভাবে মাস্টের কোনো পাস্ট নাই, ঠিক আছে? বাট স্টিল পরীক্ষায় উত্তর করার জন্য মাস্টের পাস্ট একটা ধরে নিতে হয়, আর সেটা ধরতে হয় মাস্ট হ্যাভ। তাহলে আমরা এখান থেকে বলতে পারি মাস্টের পাস্ট হচ্ছে মাস্ট হ্যাভ, এখান থেকে তাহলে আমরা এটা ধরে নিতে পারি, ঠিক আছে? এবার এই বিষয়গুলো মাথায় রাখলাম, মডালসের পরে ভার্ব এর কোনো চেঞ্জ হয় না, ঠিক আছে? এই জিনিসটা আমরা মাথায় রাখলাম, প্লাস কোন মডালস কি অর্থে প্রকাশ করে সেই জিনিসটা আমরা মাথায় রাখলাম। পারা বুঝাইতে ক্যান, সম্ভাবনা বুঝাইতে মে, অতীত বুঝাইতে শুড, অবশ্যই বুঝাইতে মাস্ট, এইগুলাই বেশি আসে। তাহলে মাস্টের যদি পাস্ট হয় তাহলে মাস্ট হ্যাভ, এই জিনিসটা আমরা শিখলাম। আর ভবিষ্যৎ বুঝাইতে কি বসে? ভবিষ্যৎ বুঝাইতে অবশ্যই উইল বসে। বুঝাইতে পারছি তো? এই হচ্ছে বিষয়। এবার আমরা সরাসরি এক্সারসাইজে চলে যাব। দেখেন আমরা এক্সারসাইজে চলে আসছি, মডালসের অক্সিলারি এক্সারসাইজ। ইন্টারোগেটিভের পর আর তেমন কিছু ছিল না, দু একটা কোশ্চেন ডিঙ্গিয়ে আমরা সরাসরি মডাল অক্সিলারিতে চলে আসছি। দেখেন মডাল অক্সিলারি, দেখেন ভিতরে এগুলো আমাদের কিচ্ছু পড়ার দরকার নেই, যতটুকু স্লাইড পড়াইছি দ্যাটস এনাফ ফর আস। নো ম্যান ক্যান, ক্যানের পরে ভার্ব নো চেঞ্জ, সবগুলাতে চেঞ্জ করছে, এটাতে চেঞ্জ করে না, দেন মানে তার অ্যান্সার উইল বি এ, লিভ, এ নাম্বারটা অ্যান্সার, ঠিক আছে? দে থট দ্যাট, তারা ভাবছে যে, দে থট দ্যাট, তারা ভাবছে যে দ্য প্ল্যান উড, দেখেন SUCCE সাকসেস, এটা কিন্তু ভার্ব না, ভার্ব না, ঠিক আছে? SUCCESS এটা কিন্তু ভার্ব না। ডেড, এটা কিন্তু ভার্ব না। ডেডের ভার্ব হচ্ছে ডাইড, সরি ডাই, ডাই, DI, ডাই, ডাইড তো ডাইয়ের পাস্ট, ডাই, DI, ডাই, এটা হচ্ছে ভার্ব। আর সাকসেসের ভার্ব যারা জানেন না আজকে থেকে শিখে নেন, SUCCESSED, সাকসিডেড, এটা হচ্ছে ভার্ব। সাকসিড, সাকসিড, উচ্চারণটা সাকসিড, SUCCESSED, সাকসিড, ঠিক আছে? আর সাকসিড যদি ভার্ব হয় এর পাস্ট আরেকটা ইডি, সাকসিডেড, তাইলে এখান থেকে লিখি SUCCESS, সাকসেস, এর ভার্ব SUCCESSED, সাকসিড, আর এর পাস্ট ফর্ম হচ্ছে SUCCESS, সাকসিডেড, SUCCESSED, সাকসিডেড। এই বিষয়গুলো আমরা এখনই দেখব, দেখার আগে এই জিনিসটা একটু পড়ে নিলাম, ঠিক আছে? এইবার আসেন খেয়াল করেন, এখনই দেখবো আমরা। দে থট দ্যাট, তারা ভাবছিল, দে থট দ্যাট, তারা ভাবছিল দ্য প্ল্যান উড, উডের পর সরাসরি বেস ফর্ম হবে। এই দেখেন সাকসিড, ইডি, আরেকটা ইডি, এটা পাস্টে, তার মানে এইটা বাদ দিয়ে উত্তর হবে। সাকসেস লিখছে, এটা তো ভার্বই না। ডেড, এটাও ভার্ব না। ডাই হচ্ছে ভার্ব, একেবারে সাকসিড ভার্ব। ইডি দুইবার করছে, মানে এটা পাস্ট করছে, এটাও না, অপরিবর্তিত। বি কই থেকে আসবো? সাকসিডেড। এই যে দে থট দ্যাট দ্য প্ল্যান উড সাকসিড, সাকসিড উচ্চারণ কি? দ্য প্ল্যান উড সাকসিড। এই হচ্ছে গিয়ে বিষয়। বুঝতে পারছি? এটা খুবই ইম্পর্টেন্ট, দাগ দিয়ে রাখবেন। আপনাদের মূল বিষয়টা আমি পরেই দিলাম। মূল বিষয় হচ্ছে সাকসেস কোনোভাবেই ভার্ব না, ভার্ব হচ্ছে সাকসিড। আর যেহেতু উডের পর ভার্ব অপরিবর্তিত থাকে, তাই এটাই হবে আপনার, কি বলেন তো, এটাই হবে উত্তর।
এইটা উত্তর হবে না, কারণ এটা পাস্ট ফর্মে আছে। ঠিক আছে, তারপরে যদি কারো সমস্যা থাকে কমেন্টে জানাতে পারেন বা আমাকে মেসেঞ্জারে বা হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন। তারপর দেখেন পাখিরা কিচির মিচির করে। কিচির মিচির ইংরেজি চিচ চির্প, চির্প। ঠিক আছে, CHIRP, চির্প। চির্প মানে কিচির মিচির করা। চার্পিং আইএনজি আছে, অপরিবর্তিত নয়। বি চার্পিং, এটাও কিন্তু অপরিবর্তিত না, আইএনজি আছে। হ্যাভ চার্প, এটাও কিন্তু আমরা জানি মডেলস এর পর ভার্ব অপরিবর্তিত থাকে, তাই CHIRP, চার্প। আশা করি বুঝতে পারছেন। ড্যাশ এ পারসন বি এভরিওয়্যার, একজন ব্যক্তি কি সর্বত্র থাকতে পারে। পারা বুঝাইতে কি হয় বলাবা, দেখেন হুবাহু কমন। ক্যান, আই এম লুকিং ফর সামওয়ান, আমি এমন একজনকে খুঁজছি। হো প্লে দ্য পিয়ানো, আমি এমন একজনকে খুঁজছি যে কিনা পিয়ানো বাজাতে পারে, যে কিনা পিয়ানো বাজাতে পারে। দেখেন কই আসছে, যে কিনা পিয়ানো বাজাতে পারে, তার মানে পারা বুঝাইতে ক্যান। ঠিক আছে, হি ওয়ার্কড হার্ড, সে কঠোর পরিশ্রম করে। সো দ্যাট উই সাকসিড, এই যে যাতে করে আমরা সফল হতে পারি, সফল হই না সফল হতে পারি। পারা বুঝাইতে কি হয়, পারা বুঝাইতে ক্যান হয়, অবশ্যই ক্যান হইতো। আল্লাহ সলিউশনে বি দিছে। তাহলে দেখেন ওয়ার্ক আছে না, ওয়ার্কড আছে, ইডি মানে পাস্ট আছে, তার মানে ক্যানেরও পাস্ট কি হবে, কুড। আর কুডের পর ভার্ব অপরিবর্তিত, এর জন্য সাকসিড, সাকসিডই লিখছে, আর এক্সট্রা ইডি যুক্ত করে নাই। তাহলে পারা বুঝাইতে ক্যান বা কুড হয়, প্রেজেন্ট হইলে ক্যান, পাস্ট হইলে কুড। আই ডো নট নো, আমি জানি না। হোয়ার হি গন সো আর্লি ইন দ্য মর্নিং, আমি জানি না এত সকালে সে কোথায় যেতে পারে, আমি জানি না। ধরেন আপনাকে আপনারা জিজ্ঞেস করলে, এত ছোট ভাই বা তো বড় ভাই কই গেল রে, মা এত সকালে ভাইয়া কই যে যাইতে পারে, এটা আমি আসলে জানি না। কই যে যাইতে পারে মানে কোথায় যেতে পারে সেটা আমি জানি না। ওই পারা বুঝাইতে কি আসে, ক্যান। দেখেন একটাতেও কিন্তু ক্যান না, হি কুড হ্যাভ কাম। আই ডোন্ট নো হোয়ার হি কুড হ্যাভ কাম, সরি হোয়ার হি কুড হ্যাভ গন সো আর্লি ইন দ্য মর্নিং। এই যে কুডের পরে হ্যাভ ভার্বের বেস ফর্ম মানে হ্যাভই বসছে। ঠিক আছে, সো যেতে পারে বুঝাইতে ক্যান বা কুড আসবে। সো ক্যান তো নাই, যেটা আছে কুড, আমাদের সেটা দিয়ে করতে হবে। এই হচ্ছে বিষয়। কারো সমস্যা যদি হয়ে থাকে অবশ্যই মেসেঞ্জারে বা কমেন্টে জানাবেন, ইউটিউবের কমেন্টে জানাবেন, অথবা মেসেঞ্জারে নক দিবেন। আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে ফেসবুকেও কমেন্ট করে জানাবেন। ওকে, আমরা জানি ক্যানের পাস্ট কুড, এই কুডটা ক্যানের পাস্ট হিসেবে পারা বুঝাইতে বসে, কিন্তু আবার অনেক সময় রিকোয়েস্ট বোঝাতে কুড বসে। রিকোয়েস্ট বুঝাইতে কি বসে, কুড বসে, রিকোয়েস্ট বুঝাইতে। এটা মাথায় রাখতে হবে। হি দেয়ার বিকজ হি স্পেন্ট দ্য ইভিনিং হিয়ার উইথ মি। হি স্পেন্ট, SPEND, স্পেন্ড। এই স্পেন্ডের পাস হচ্ছে স্পেন্ট। যেহেতু পাস্টে আছে, আপনি আগে পাস্ট গুলা খুঁজেন। মে প্রেজেন্ট, ক্যান প্রেজেন্ট, মে প্রেজেন্ট, এই যে ক্যানের পাস্ট কুড, এই একটা পাস্ট, তার মানে অবশ্যই ডি নাম্বারে আছে। আপনি প্রশ্ন আপনাকে উত্তর বলে দেয়, অনেক সময় প্রশ্ন উত্তর বলে দেয়। প্রশ্ন বলেছে ভাই আমি তো পাস্টে আছি, কিসে আছি, পাস্টে, তখন উত্তরটাও কিসে হবে, পাস্টে হবে। ঢাকা ডিউটি আসছে, CU চট্টগ্রাম ইউনিভার্সিটি, আবার এখানে এডমিশনও আসছে, তাহলে এটা ভালোই খবর। সেখানে বুঝতে হবে যে যেহেতু স্পেন্ট পাস্টে আছে, পাস্ট কোনটা, এইটা, তার মানে এটা উত্তর। দ্য মডেল কুড ইন দ্য সেন্টেন্স, রিকোয়েস্ট বোঝাতে। রিকোয়েস্ট কই, এই যে রিকোয়েস্ট। এই মোটামুটি এগুলো নিজেরা করে নেবেন, সমস্যা নাই। সমস্যা হলে আমাকে জানাবেন। দেখি তো, আই হ্যাভ এ হেডেক, ড্যাশ ইউ বাই সাম অ্যাসপিরিন ফর মি। তো আমার তো মাথা ব্যথা হচ্ছে, অ্যাসপিরিন মানে ওষুধ ধরলাম। তো তুমি কি অনুগ্রহ করে আমাকে একটু অ্যাসপিরিন কিনে দিতে পারবা। এই যে রিকোয়েস্ট, রিকোয়েস্ট বুঝাইতে কি হয়, কুড হয়। এই যে কুড, কুড ইউ বাই সাম অ্যাসপিরিন ফর মি, আমার জন্য কিছু অ্যাসপিরিন কিনতে পারবা। এই হচ্ছে আপনার হিসাব। তারপরে দেখি, ইউ শুডেন্ট লিভ স্মল অবজেক্ট লেইং অ্যারাউন্ড। স্মল অবজেক্ট, স্মল অবজেক্ট মানে ছোট জিনিস, ছোট। স্মল অবজেক্ট মানে কি বুলাপা, স্মল অবজেক্ট মানে হচ্ছে ছোট জিনিস। ইউ শুডেন্ট লিভ স্মল অবজেক্ট লেইং অ্যারাউন্ড, আশেপাশে ছোট জিনিস ফেলে রাখা ঠিক না।
such objects ড্যাশ বি shallowed by children shallowed মানে চিলড্রেন দ্বারা পদদলিত হওয়া পায়ের নিচে পড়া বাই চিলড্রেন তো এগুলা দ্বারা চিলড্রেন ব্যথা পেতে পারে পাইছে না পেতে পারে পেতেও পারে নাও পারে সো এরকম বুঝাইতে সম্ভাবনা বুঝাইতে মে হয় একটু আগেই পড়াইছি একটু আগেই পড়াইলাম না হ্যাঁ she has bought a ticket সে তো একটা টিকিট কিনছে সে যেহেতু টিকিট কিনছে সে আজকে আসতেও পারে নাও আসতে পারে টিকিট যেহেতু কিনা হয়েছে এক না একদিন তো আসবেই তবে টুডে আজকে আসতেও পারে নাও পারে এই যে সম্ভাবনা বুঝাইতে মে ঠিক আছে she dash your letter maybe that's why she hasn't replied লক্ষণীয় বিষয় your letter may be there that is why হচ্ছে একটা কানেক্টর that is why কানেক্টর এর আগে একটা অংশ এর পরে একটা অংশ পরের অংশে দেখেন কি লেখা has মানে হ্যাভ বা হ্যাজ মানে কি প্রেজেন্ট পারফেক্ট করছে হ্যাভ হ্যাজ এর পর ভার্বের v3 তো আমাদের হ্যাভ হ্যাজ মানে প্রেজেন্ট পারফেক্ট কোনটাই করছে শুড হ্যাভ হ্যাঁ এখানে প্রেজেন্ট পারফেক্ট করছে কিন্তু এটা নিতে পারি আমরা should get এটা তো করলো না might not have got এইটাও প্রেজেন্ট পারফেক্ট করছে এই যে হ্যাভ v3 got গেটের v3 got গেটের পাস্টও got v3ও got ঠিক আছে আর might not get তাহলে এইটাও প্রতিযোগিতা থেকে বের হয়ে গেল এইটাও বের হয়ে গেল এখন she dash your letter maybe that's why she hasn't replied সো এরকমই বোঝাচ্ছে যে একটা মেয়েকে একটা কোম্পানির মালিক ধরেন বস মহিলাকে একজন লোক চিঠি লিখছে মানে অ্যাপ্লিকেশন লিখছে আর কি তো এখনো রিপ্লাই আসতেছে না তো তার রুমমেট বলতেছে যে ভাই চিন্তা করিস না ওই মহিলা সে হয়তো তোর লেটারটা হয়তো পাই নাই এই যে হয়তো সে হয়তো তোর লেটারটা পাই নাই দ্যাট ইজ হোয়াই এই জন্যই শি হ্যাজেন্ট রিপ্লাই এই জন্যই সে রিপ্লাই করে নাই দেখা হয়তো সে তোর চিঠিটা পায় নাই তার কারণে সে রিপ্লাই করতেছে না তো বুঝতে পারছেন যে হয়তো ভবিষ্যৎ সম্ভাবনা বোঝাইতে মাইট হয় কিন্তু এইটা পারফেক্ট করে নাই মানে হ্যাভ বা হ্যাজ আনে নাই কিন্তু এটা হ্যাভ বা হ্যাজ আনছে হ্যাভ গট পারফেক্ট করছে তার মানে এটা উত্তর ঠিক আছে এবার লাস্টলি সি নাম্বার সরি 541 নাম্বার দ্য স্কাই ইজ ক্লাউডি ইট মাইট রেন স্কাই তো ক্লাউডি এটা রেন হতেও পারে না হতে পারে এটা কোন টেন্স হিয়ার মাইট ইজ এখানে পাস্ট না এখানে ফিউচার টেন্স কেন এটা একটু মুখস্থ রাখবেন কারণ বৃষ্টি তো হয় নাই হতেও পারে তো হতে পারে তো এখন হয় নাই হতে পারলে তো সামনে হতে পারে তাই না সো এটা ফিউচারে চলে গেছে কিসে চলে গেছে ফিউচারে চলে গেছে এই জিনিসটা মাথায় রাখতে হবে এটা ব্যতিক্রম মনে রাখতে হবে এইটা বাদে বাদ বাকি যতটুকু মেয়ে দিয়ে শিখাইলাম আশা করি বিন্দু ফুটা সমস্যা নাই যদিও সমস্যা হয়ে থাকে তাহলে যে যেখান থেকে রেকর্ড ক্লাসটা দেখতেছেন ইউটিউবে হলে ইউটিউবে কমেন্ট করেন ফেসবুকে হলে ফেসবুকে কমেন্ট করেন আমি দিনের যে কোনো এক সময় এসে আমি সলভ করে দিব এই জিম্মা এই দায়িত্ব আমার ইনশাল্লাহ সো মে মাইট দিয়ে বুঝছেন এবার মাস্টের বিষয়টা আমরা পড়বো দেখেন একটু পেজগুলো দেখে নেন একটু আগে শিখেছিলাম যে মাস্টের পাস্ট হয় মাস্ট হ্যাভ ঠিক আছে আর মাস্ট মানে অবশ্যই বুঝাইতে ট্রাফিক লাইট যখন রেড হয় তখন ড্রাইভারদের কি গাড়ি থামানো উচিত না অবশ্যই থামাতে হবে না থামালে তো অ্যাক্সিডেন্ট হবে অবশ্যই থামাতে হবে এর জন্য মাস্ট শুড হবে না হসপিটালে ধূমপান না করাই ভালো ধূমপান না করা উচিত এইটা না ধূমপান করাই যাবে না করলেই বাইর করে দিব অবশ্যই করা যাবে না সেই ক্ষেত্রে মাস্ট এরকম ইউ মাস্ট অফ হেলেন কিলার তুমি হয়তো বা হেলেন কিলার নাম শুনে থাকবে শুনলেও কি আজকে শুনছো না আগে ধরেন আমি আপনাকে বললাম যে আপনি তো বাংলাদেশের একজন তাহলে হয়তো বা আপনি রবীন্দ্রনাথের নাম শুনে থাকবেন এটা কি আজকে শুনছেন না আগে শুনে থাকবেন অবশ্যই এটা আগে শুনে থাকবেন তো হেলেন কিলার এটা একজন ব্যক্তির নাম এই যে আপনি নিশ্চয়ই হেলেন কিলারের নাম শুনে থাকবেন এই দেখেন আমি যেটা বলছি ওটাই কিন্তু লেখা এখন শুনছি না শুনে থাকবো মানে আগে শুনছি অবশ্যই কিন্তু আগে শুনছি যেহেতু আগে শুনছি নিশ্চয়ই বা অবশ্যই তাহলে সেই ক্ষেত্রে মাস্ট হবে কিন্তু মাস্টের পাশে হচ্ছে মাস্ট হ্যাভ এই যে মাস্ট তো দেওয়াই আছে তো মাস্ট হ্যাভ হার্ড আর হ্যাভ এর পর তো v3 হয় একটু আগে দেখলাম মাস্ট হ্যাভ হার্ড ঠিক আছে তারপরে দেখেন
আই হ্যাভ লস্ট মাই ফোন, হ্যাভ লস্ট, তাহলে এটা প্রেজেন্ট পারফেক্টে আছে, তাহলে পরের অংশ প্রেজেন্ট পারফেক্ট, মানে হ্যাভ হ্যাজ দিয়ে হবে, এটা মাস্ট দিয়ে হয়েছে, এটা মাস্ট হ্যাভ, এটা হইতে পারে, এটা মাস্ট হ্যাভ, এটা হইতে পারে মাস্ট বি ড্রপিং, এটা তো কোনোভাবেই হবে না। দেখেন এই যে ডি নাম্বারে মাস্ট বি ড্রপ, তাহলে এটাতে কোনো হ্যাভ হ্যাজ নাই, মাস্ট বি ড্রপিং এটা তো হ্যাভ হ্যাজ নাই, কিন্তু এইগুলাতে হ্যাভ হ্যাজ আছে দেখে পরের অংশ কি হবে, প্রেজেন্ট পারফেক্ট হবে। কিন্তু হ্যাভ প্লাস ভি3 বি নাম্বারে আছে, কিন্তু সি নাম্বারে হ্যাভ বি নাম্বার আইএনজি। এই নিয়ম তো এরকম এত হাইব্রিড নিয়ম তো আমরা শিখি নাই, তার মানে অবশ্যই এটা হবে আই হ্যাভ লস্ট মাই পার্স, সো আই মাস্ট হ্যাভ ড্রপড ইট সামহার। নিশ্চয়ই আমি এটা কোথাও ফেলে রেখে আসছি। যখন আমি বুঝলাম আমার পার্স হারিয়ে গেছে, তো পার্সটা ফেলে রেখে আসছি কি তখন না আগে? অবশ্যই আগে ফেলে রেখে আসছি, তো এটা পাস্ট টেন্স, আর মাস্টের পাস্ট কি, মাস্ট হ্যাভ, এটা তো আমরা জানি। আর দ্বিতীয়ত যেটা বললাম সেটা হচ্ছে এই হ্যাভ লস্ট, এটা যেহেতু প্রেজেন্ট পারফেক্টে আসছে, ওই অংশ আমাদের হ্যাভ ড্রপড প্রেজেন্ট পারফেক্ট করতে হবে। খুবই ইম্পর্টেন্ট, 546 নাম্বারটা ভালো করে দেখেন, ঠিক আছে। এবার 500 ওই পৃষ্ঠায় যাই, 548 দেখেন এই নিয়মটা আমি আপনাদের যখন রাইট ফর্ম অফ ভার্বের প্রথম বা দ্বিতীয় ক্লাস করাই, আজকে তো মোটামুটি 12 নাম্বার ক্লাস চলতেছে, তাই না? রাইট ফর্ম অফ ভার্বের যখন 2 বা 3 নাম্বার করাই তখন শিখাইছি যে নাও, এট দিস মোমেন্ট, এগুলা থাকলে প্রেজেন্ট কন্টিনিউয়াস হয়। কি হয় বললাম প্রিয় শিক্ষার্থীরা, যে নাও, এট দিস মোমেন্ট, এগুলা থাকলে প্রেজেন্ট কন্টিনিউয়াস হয়। দেখেন তো এখানে আছে কিনা, নাও আছে, তার মানে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস। তো আইএনজি যুক্ত করছে কই, দেখেন এ নাম্বারে করে নাই, বি নাম্বারে করে নাই, ডি নাম্বারেও করে নাই, তার মানে মাস্ট বি বাইং এইখানে করছে, তার মানে এটাই উত্তর। আমার নাও থাকলে প্রেজেন্ট, নাও থাকলে কন্টিনিউয়াস টেন্স হয়, আর মাস্ট বি পিপল ড্যাশ এ লট অফ ম্যাঙ্গোস নাও বিকজ দে আর চিপ নাও। তাইলে যেহেতু এখন চিপ মানে সস্তা, তাহলে অবশ্যই পিপলদের এখনই বাই করতে হবে, কারণ এরপরে তো সস্তা জিনিসটা আর পাবে না, তাহলে অবশ্যই বুঝাইতে মাস্ট আসছে। আর আপনি যদি এটা না বুঝেন তাও তো সমস্যা নাই, কারণ আমরা 2 বা 3 নাম্বার ক্লাসে শিখে আসছি যে নাও বা এট দিস মোমেন্ট থাকলে কন্টিনিউয়াস টেন্স হয়, সি নাম্বার ছাড়া কিন্তু আর কোনোটাই কন্টিনিউয়াস নাই। দে লাভড এ লট লাস্ট নাইট, আজকে না লাস্ট নাইটে, এটা পাস্ট হচ্ছে, পাস্ট হলে কি হয়, মাস্ট হ্যাভ হয়, এই জিনিসটা শিখেছি। দ্য ফিল্ম ড্যাশ ভেরি ফানি, তারা যেহেতু হাসছে তার মানে অবশ্যই ফিল্মটা কি হবে, অবশ্যই ফিল্মটা কিন্তু ফানি হবে, অবশ্যই বুঝাইতে মাস্ট আসে, তাহলে মাস্ট হ্যাভ তো একটা তো না, এই যে মাস্ট হ্যাভ বিন, তার মানে বি নাম্বারে হচ্ছে উত্তর। গেল, দুইটা গেল। তো শিক্ষার্থীরা 550 নাম্বারে খেয়াল করেন, দ্য স্ট্রিটস আর ওয়েট মানে রাস্তা, স্ট্রিটস মানে রাস্তা, ওয়েট মানে ভেজা, লাস্ট নাইট, তাহলে অবশ্যই লাস্ট নাইটের কথা লেখা মানে অতীত, তাহলে এক্ষেত্রে হবে মাস্ট হ্যাভ, আমরা একটু আগে শিখছি। তাহলে দেখেন তো মাস্ট হ্যাভ কই লেখা আছে, এটা ছাড়া কিন্তু আর মাস্ট হ্যাভ লেখা নাই, তাহলে এখানে কিন্তু অ্যান্সার বি নাম্বার, ঠিক আছে না? আবারও লাস্ট নাইট লেখা, তো এখানেও কিন্তু একই কাজ, মাস্ট দেওয়া আছে, খালি হ্যাভ হবে, ঠিক আছে। তারপরে V3 তো হবে, এটা আমরা জানি। 552 নাম্বারটা খেয়াল করতে হবে, ইউ গো টু দ্যাট রুম, ইটস ফরবিডেন। ফরবিডেন এটা অর্থ না জানলে তো সমস্যা। ফরবিডেন অর্থ নিষেধ, নিষেধ। ফরবিডেন অর্থ কি বলাবান, ফরবিডেন অর্থ হচ্ছে নিষেধ, তাহলে তুমি ওই রুমে যাইতে পারবা না, অসম্ভব, এটা নিষেধ, তাহলে একদম নিষেধ যেরকম অবশ্যই না, তাহলে অবশ্যই মাস্ট নট হবে। মাস্ট নটের সংক্ষিপ্ত এটা MUST, মাস্ট নট, এটাকে লেখা হয় MUSTNT, মাজেন্ট, ঠিক আছে, মাজেন্ট। আচ্ছা, এই মাস্টের নিয়ম, এগুলো একটু কষ্ট করে আপনারা দেখে নেবেন, সমস্যা নাই। তো আর আছে কিনা, হ্যাঁ আর একটু আছে, দেখি 556 নাম্বারটা, আফটার ওয়ার্কিং অল ডে, সারাদিন কাজ করার পর ইউ বিন টায়ার্ড। আর সারাদিন কাজ করার পর অবশ্যই তুমি টায়ার্ড হয়ে যাবা, তোমার টায়ার্ড হওয়ারই কথা, বা তুমি নিশ্চয়ই, তার মানে অবশ্যই এবং নিশ্চয়ই এরকম ওয়ার্ডগুলোর ক্ষেত্রে মাস্ট হয়, ঠিক আছে। তাইলে আফটার ওয়ার্কিং অল ডে ইউ ড্যাশ বিন টায়ার্ড, যেহেতু বিন আছে মানে V3, বি ভার্বের V3 কি, বিন, তার মানে এর আগে অবশ্যই হ্যাভ বা হ্যাজ বসবে, এটা একটা নিয়ম। আর আরেকটা নিয়ম, সারাদিন কাজ কি মানে
মানে আমি সারাদিন কাজ করার পর যখন বাসায় আসলাম, বাসায় এসে আমার ওয়াইফ আমাকে বললো যে তোমাকে তো টায়ার্ড দেখাচ্ছে। তো এই যে কাজ যে করলাম, ওয়ার্কিং অল ডে করলাম, আমি বাসায় এসে কি কাজ করছি না বাসায় আসার আগে কাজটা করছি? আমি বাসায় এসে যখন একটু ফ্রেশ হয়ে বসবো বা বাসায় এসে যখন টাই বা শার্ট খুলে যখন বসবো তখন তো ওয়াইফ বলবে আপনাকে দেখতে তো অনেক টায়ার্ড দেখাচ্ছে, তাই না? এরকম বলবে। তো এই যে টায়ার্ড দেখাচ্ছে কেন? কারণ আমি কাজ করছি। কাজ কি আমি বাসায় এসে করছি, আমার ওয়াইফ কি দেখছে আমি কাজ করছি, নাকি কাজ আমি করে আসছি, কাজ তো আমি শেষ করে আসছি? তার মানে এটা পাস্টের জিনিস না, এটা তো পাস্ট, আগেকার কথা। সো যেহেতু পাস্ট তো মাস্ট হ্যাভ, এটা তো আমরা আগে থেকেই পড়ছি। যে 556 নম্বর গেল। এটা দেখেন কত জায়গায় আসছে, মোটামুটি 558 নম্বর আমরা দেখি, দেয়ার আর নো লাইটস অন, কোনো লাইট জ্বালানো না, অ্যান্ড নো ওয়ান অ্যান্সার্স দ্য ডোরবেল। ভাই আপনি কারো বাসায় আসছেন, তো দেখতেছেন ভেতরে কোনো লাইটও জ্বালানো না, আর ডোরবেলেরও কেউ অ্যান্সার করতেছে না। তাহলে কি মনে করবে? তাহলে ভাববেন যে অবশ্যই তারা কি বাসার মধ্যে নাই, এটাই তো ভাববেন, তাই না? মানে কোনো এটা কিন্তু প্রেজেন্ট আছে, দেখেন আর কিন্তু প্রেজেন্টে অ্যান্সার্স, এই যে এস বাই এস যুক্ত, এটা প্রেজেন্টে আছে। তার মানে কিন্তু এখানে মাস্ট হ্যাভের বিষয়টা কিন্তু আসবে না। যেহেতু রুমে বন্ধ, রুমে যেহেতু কেউ নেই, তাই না? সরি, যেহেতু রুমে কোনো লাইট নেই এবং বেল দিচ্ছি কেউ অ্যান্সারও করতেছে না, তার মানে অবশ্যই নিশ্চয়ই, এই যে নিশ্চয়ই বাসায় কেউ নেই। ওই নিশ্চয়ই ইংরেজি হচ্ছে মাস্ট। বাসায় কেউ আছে নাকি নাই, তাহলে নেগেটিভ, তাহলে মাস্ট নট হবে। অ্যান্সার কি দেখেন, এ নাম্বার। মাস্ট নট মানে মাজেন্ট, এই। সো এগুলো বাদ বাকিগুলো আপনার একটু পড়ে নেবেন, সব বিষয়গুলো একই। পড়ে নিয়ে যদি কোনো সমস্যা পান অবশ্যই কমেন্টে জানাবেন, কোনো সমস্যা নেই। হ্যাঁ, তারপরে খেয়াল করতে হবে, দেখেন হ্যাভ টু, মাস্টের মতোই হ্যাভ টু। মাস্ট যেমন অবশ্যই হ্যাভ টু এরকম অবশ্যই বোঝাইতে ব্যবহৃত হয়, অথবা অবশ্যই ছাড়াও হ্যাভ টু হইতে পারে। জাস্ট খালি মনে রাখবেন হ্যাভ টু, অথবা থার্ড পার্সন হলে হ্যাজ টু, আর পাস্ট টেন্স হলে হ্যাভের পাস্ট তো হ্যাড, তাই না? হ্যাড টু, হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু, এই তিনটে একটু মনে রাখতে হবে। হ্যাঁ, ইয়েস্টারডে উই হ্যাড তো দিছেই, খালি কি হবে, টু, হ্যাড টু, ঠিক আছে। আর সবাই জানেন টু এর পর ভার্বের V1 বেস ফর্ম হয়, কেন না? টু প্লাস ভার্ব কি ইনফিনিটিভ বলে। এটা তো 10 নাম্বার ক্লাস থেকে আমরা অনেকবার পড়তেছি, আজকে 12 নাম্বার ক্লাস। টু এর পরে যদি কোনো ভার্ব বসে সেই ভার্বটা V1 হয়, কেন? টু প্লাস ভার্ব ইজ ইকুয়াল টু ইনফিনিটিভ, তাই না? 10 নাম্বার ক্লাসটা ভালো করে দেখবেন ইনফিনিটিভের জন্য। ইয়েস্টারডে উই হ্যাভ না, এটা পাস্টে আছে, হ্যাড আছে। ইয়েস্টারডে যেহেতু দেখেন, ইয়েস্টারডে যেহেতু হ্যাড আছে, হ্যাডের পরে টু এর পরে ভার্ব, উই হ্যাড টু ওয়েট। দেখেন রিসেন্ট সালে আসছে একটা অ্যাডমিশনে, উই হ্যাড টু ওয়েট, টু এর পরে ভার্ব, টু এর পরে ভার্বের সাথে আইএনজি হয় নাই, আবারও এটাও হয় নাই। হ্যাড ওয়েট তো না, হ্যাডের পরে টু বসতে হয়, এখানে টু বসছে, এখানে বসে নাই, তাই এটাও হয় নাই। ইউ রিচ এক্সাম সেন্টার আর্লি, তোমাকে অবশ্যই, মাস্ট মানে যেমন অবশ্যই, তো হ্যাভ টু মানেও অবশ্যই, তোমাকে অবশ্যই এক্সাম সেন্টারে আর্লি পৌঁছাইতে হবে, অবশ্যই আর্লি পৌঁছাইতে হবে। এখানে দেখা যাচ্ছে মাস্ট আছে, হ্যাভ টু আছে, এই ক্ষেত্রে যে কোনো একটা অ্যান্সার করলেই হবে। এটা দিছেও তো সলিউশনে বি নাম্বার, এটা ইটস নট রাইট। মাস্ট অ্যান্সার করাটাই মনে করি ভালো, ইউ মাস্ট রিচ দ্য সেন্টার আর্লি, ঠিক আছে। এখানে হ্যাভ টু অ্যান্সার না করাই ভালো, তবে মাস্ট যদি না থাকতো সেক্ষেত্রে হ্যাভ টু হইতো। কেমন? অল সিটিজেন্স দ্যাটস দেয়ার ট্যাক্স, অল সিটিজেন্সকে তাদের ট্যাক্স দিতে হবে, সিটিজেন্সরা ট্যাক্স দিবে। সো এটা অ্যাক্টিভ সেন্টেন্স, কিন্তু শুড বি এটা প্যাসিভ করছে, মাস্ট বি প্যাসিভ করছে, উড বি প্যাসিভ করছে, এই তিনটাই প্যাসিভ করছে, কিন্তু হ্যাভ টু প্যাসিভ করে নাই। আপনাদের প্যাসিভ রিলেটেড অনেকগুলা বিষয়ের আগে আমি বলছি, কিন্তু ডিটেলে বলার সুযোগ হয় নাই, কারণ প্যাসিভের টপিকটা এখনো আসেই নাই। বাট ডিটেল না বললেও প্যাসিভ রিলেটেড অনেক কিছুই বলছি। প্যাসিভ যে জিনিসটা ব্যক্তি নিজে না করে অন্যকে দিয়ে করায়। সিটিজেন মানে কি? সিটিজেন মানে হচ্ছে এলাকাবাসী, সিটিজেন মানে স্থানীয় লোক, ওই এলাকার ওই দেশের স্থানীয় লোককে বলা হয় সিটিজেন। তাহলে যারা সিটিজেন তাদের তো অবশ্যই ট্যাক্স দিতে হবে, তারা তো দিবে, তাই না? তাদের দিতে হবে, সো তারা নিজেরাই তো দিবে, এটা তো প্যাসিভ করার কিছু নাই। অবশ্যই বি নাম্বার উত্তর হইতো, কিন্তু বি নাম্বার যেহেতু প্যাসিভ করছে এটা নিতে পারবো না, তার মানে হ্যাভ টু, এটা হবে উত্তর। সো এই যে 562 নাম্বার গেল। তারপরে কি আছে একটু দেখি, কি আছে দেখেন, দেয়ার ইজ প্লেন্টি অফ টাইম, অনেক সময় আছে, তোমার তো তাড়াহুড়া করার দরকার নাই, তোমার তো তাড়াহুড়া করার দরকার নাই। ইউ মাজেন্ট হারি, এখানে
একটা জিনিস আছে, আই মাস্ট ডু দ্য ওয়ার্ক, আমায় কাজটা করতে হবে, মাস্ট ডু। অথবা আমি যদি বলি আই মাস্ট পে দ্য বিল, মাস্ট পে, মাস্ট ডু। দেখা যাচ্ছে না, এটা সার্বজন স্বীকৃত যে মাস্টের পরে একটা প্রিন্সিপাল ভার্ব বসাতেই হবে, এটা ফিক্সড। কিন্তু এইখানে দেখেন হারি তো কোনো ভার্ব না, হারি একটা অবস্থা, এটা অ্যাডজেক্টিভ, ঠিক আছে, অথবা অ্যাডভার্ব, ঠিক আছে। সো এইখানে মাস্টের পরে কিন্তু কোনো ভার্ব বসায় নাই, মানে মাস্টের পরে এখানেও কোনো ভার্ব বসায় নাই, প্রশ্নেও কোনো ভার্ব নাই। কিন্তু সি নাম্বারে ডোন্ট এরপরে একটা ভার্ব আছে হ্যাভ, ঠিক আছে, মানে অলরেডি একটা ভার্ব আছে হ্যাভ এবং ডোন্ট আর একটা ভার্ব আছে, তার মানে এইটা হবে উত্তর। এখানে মাস্ট একটা ভার্ব, মাস্ট একটা মডেল, কিন্তু ডোন্ট হ্যাভ এখানে কিন্তু ভার্ব দুইটা, এখানেও কিন্তু ভার্ব একটা, আর এটা তো নান মানে তো কিছুই না। তার মানে একটা ভার্ব, প্রশ্নে তো আমার কোনো ভার্ব নেই, হারি লেখা, হারি তো ভার্ব না, কিন্তু সলিউশনে আমার দুইটা ভার্ব দেওয়া আছে ডোন্ট হ্যাভ টু, তার মানে এইটা হবে উত্তর। কারণ ওই যে বললাম যে মাস্টের পরে যদি বসে আই মাস্ট গো দেয়ার অথবা আই মাস্ট পে দ্য বিল, এখানে গো, পে এগুলা ভার্ব, কিন্তু এখানে সেই ভার্বগুলা দেয় নাই, মানে মাস্টের পরে এখানেও কোনো ভার্ব দেয় নাই। আবার এখানে যদি আপনি মাস্টার লেখেন, এই হারিটা এটাও কিন্তু ভার্ব না, এটাও ভার্ব না। তো সেই হিসেবে দুইটা ভার্ব আছে শুধু সি নাম্বারে, তাই আমরা সি নাম্বারটাই উত্তর হিসেবে নিব, ঠিক আছে। এই এবার একটু দেখি 564 নাম্বারটা, ইউ উড হ্যাভ হেল্প মি ইফ ইউ ডোন্ট হ্যাভ টাইম, আই ক্যান ডু দ্য জব মাইসেলফ। You would have helped me if you don't have time. You aren't able to. You don't have to. You don't. Aren't you going? তাহলে তো দেখাই যাচ্ছে don't have to, এছাড়া তার ভালো উত্তর নাই। You don't have to help me. আমাকে সাহায্য করার তোমার দরকার নাই, তোমাকে সাহায্য করতে হবে না, আমাকে সাহায্য তোমার করতে হবে না। You don't have to, এই হ্যাভ টু দেখেন, যে হ্যাভ টু এরপর একটা ভার্ব হেল্প চলে আসছে, দুইটা ভার্ব আছে, দেখছেন। এই হচ্ছে গিয়ে বিষয়। তো 563 ভালো করে পড়বেন। আর মাস্ট হ্যাভ টু একই জিনিস, দুইটা যদি এরকম মাস্ট হ্যাভ টু থাকে তাহলে মাস্টটা দেওয়াই দরকার। এখানেও কিন্তু মাস্ট ছিল কিন্তু ভার্ব নাই দেখে এটা হয় নাই, এর জন্য এটা হয়েছে। যদি মাস্টের পরে ভার্ব থাকতো তখন আমরা এটাতেই টিক দিতাম। একইভাবে 562 নাম্বার, এখানেও মাস্টকে টিক দিতাম কিন্তু এটা প্যাসিভ করে ফেলছে, উত্তরটা হবে অ্যাক্টিভে, আর অ্যাক্টিভ আছে শুধুমাত্র এইটাতে। সো এই হচ্ছে গিয়ে বিষয়গুলা। তো আজকের ক্লাস এই পর্যন্তই, কারণ দেখেন যে সেমি মডেল মানে সেকেন্ডারি মডেলগুলো চলে আসছে, এটা আমরা নেক্সট ক্লাস থেকে পড়বো। সো নেক্সট ক্লাস পর্যন্ত সবাই ভালো থাকবেন। আর আজকে যদিও লাইভ ক্লাস নিতে পারিনি, তো রেকর্ডের ক্লাসটা কিরকম লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, যদি ভালো লেগে থাকে অবশ্যই জানাবেন ইনশাল্লাহ। আর কোনো সমস্যা থাকলে সেটাও কমেন্ট করে লিখবেন, ঠিক আছে। থ্যাংক ইউ, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।